আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা তরুণ মিস্টার মাহফুজ, যাকে এ যুগের সিরাজুল আলম খান হিসেবে অনেকে অভিহিত করার চেষ্টা করেছেন। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বমঞ্চে। এরপর থেকে তিনি সামনে চলে এসেছেন। তাকে যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হলো, আমরা সবাই আশ্চর্য হয়েছিলাম। এর কারণ হলো, তিনি বাংলাদেশের পরিচিত কোনো মুখ নন, রাজনীতিতে পরিচিত মুখ নন। এমনকি যখন এই কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে, তখনও তার কোনো নামগন্ধ আমরা দেখিনি, শুনিনি, বুঝিনি। এরপর অন্য কোনোভাবে, মানে এখন তার অনেকগুলো ভিডিও ফুটেজ আসছে, তার অনেক দার্শনিক চিন্তা ভাবনা, তার অনেক বক্তব্য, তার পালংবাদ, এ সকল কথাবার্তা এখন সামনে আসছে, কিন্তু ইতিপূর্বে আমরা তার সম্পর্কে কিছুই জানতাম না। তো এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। যেহেতু আমি ওই ডিপার্টমেন্টের ছাত্র, ল ডিপার্টমেন্টের ছাত্র, তো সেই কারণে আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে, আর্টস ফ্যাকাল্টিতে সবচেয়ে মেধাবী ছেলেরাই সাধারণত এই ল ডিপার্টমেন্টে ভর্তি হয়। তো সেই দিক থেকে তার লেখাপড়া, তার যে সহজাত মেধা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তিনি অতি সম্প্রতি প্রমোটেড হয়েছেন। আগে তিনি বিশেষ সহকারী ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এখন সেখান থেকে প্রমোটেড করে তাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে উপদেষ্টা করা হয়েছে। কিন্তু তাকে কোনো দপ্তর দেয়া হয়নি, দপ্তরবিহীন। এবং এতে যে পরিবেশ তৈরি হয়েছে সেটা হলো, তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে সব দপ্তরের উপরই আধিপত্য দেখাচ্ছেন, দেখাতে পারবেন বা দেখাবেন। দ্বিতীয়ত, তার যে অধিক্ষেত্র, কর্মের অধিক্ষেত্র, এটি এখন প্রধানমন্ত্রী যে কার্যালয় যেটি এখন ব্যবহার করছেন প্রধান উপদেষ্টা, সেখান থেকে ছড়িয়ে সারা বাংলাদেশে আনলিমিটেড হয়ে গেল। তো সেই মানুষটি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তিনি নাকি সবসময় ইংরেজিতে দেন, এবার বাংলাতে দিয়েছেন। তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, অনেকে এটাকে খুবই গুরুত্ব সহকারে প্রচার করছে, আবার অনেকে ঠাট্টা মস্করা করছে যে তিনি কিসের সমন্বয়ক, বাংলাতে একটা সাক্ষাৎকার দিয়ে, মানে স্ট্যাটাস দিয়েছেন যেখানে অনেকগুলো বাংলা ভুল, বানান ভুল ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো আমি সেগুলি নিয়ে আলোচনা করব না। এর কারণ হলো, তিনি, তার যে বয়স আমার সন্তান সম। আই ম্যারিড ইন 1986। আমি জানি না যে তার জন্ম কত সনে হয়েছে। যদি 86 সনের পরে হয়ে থাকে বা 86 সনে হয়ে থাকে, আমার সন্তান সম। অন্যথায় তিনি আমার একেবারে ছোট ভাই, তার বয়সী, অথবা ডিপার্টমেন্টে তো তিনি আমার অনেক অনেক ছোট ভাই। ফলে তাকে অসম্মান করা, ছোট করা, এটা কোনো অবস্থাতেই আমার পক্ষে শোভনীয় নয়, এবং আমি সেটা করব না। তো আমি তার যে বক্তব্য, আমি কখনোই তাকে নিয়ে আলোচনা করিনি, সহজে তো আলোচনা করিনি। আমি তার নামটা উচ্চারণ করেছি, কিন্তু আজকে তার এই বক্তব্য নিয়ে কথা বলছে এই কারণে যে আলটিমেটলি তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে পড়েছে। তিনি যেটি বলেছেন যে একটি অনিবার্য গৃহযুদ্ধ, মানে গৃহযুদ্ধের যে পরিবেশ, এটি তৈরি হয়ে গিয়েছে এবং এই যুদ্ধটা অনিবার্য, এটা হবেই, এরকম তার বক্তব্য। সবাই আলোচনা করেছে, আমি যেটা বলার চেষ্টা করছি আমার মতো করে। 2 নম্বর হলো যে এই যে গৃহযুদ্ধটা, এটি হবে নতুনদের সঙ্গে পুরনোদের। এখন পুরনো বলতে তিনি বয়স্ক মানুষ, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড কালচার, এইগুলোর ব্যাপারে বলেননি। তিনি যেহেতু এখানে সমন্বয়ক হিসেবে, উপদেষ্টা হিসেবে, বিশেষ সহকারী হিসেবে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শকে তিনি লালন করবেন বা করছেন। তো সেই অর্থে সমন্বয়করা যে রাজনীতি করতে চাচ্ছে এবং তারা যে রিসেট বাটন চেপে অতীতের সকল ইতিহাস মুছে দিয়ে 2024 সনের জুলাই এবং আগস্টের যে বিপ্লব, এখান থেকে একটি নতুন ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস তারা তৈরি করতে চাচ্ছেন। এবং এটা স্বয়ং প্রধান উপদেষ্টা একাধিকবার তিনি বলেছেন, এবং তার সেই রিসেট বাটন চাপা নিয়ে
জুলাই আগস্ট বিপ্লব নিয়ে তার এই কথা নিয়ে নানান রকম বিতর্ক হয়েছে। তো এখন সবাই বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, কিংবা আসিফ নজরুল সে যে কথা বলেন, বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বলেন, অন্যান্য উপদেষ্টারা যে কথা বলেন, সব কথার মূলত মাস্টার মাইন্ড হিসেবে মিস্টার মাহফুজ, তার একটা ভূমিকা থাকে এবং তার একটা প্রভাব থাকে, এবং হি ইজ দ্য মেইন ম্যান। এবং আমরা যদি বলি যে আসলে প্রধান উপদেষ্টা কাজ চালাচ্ছেন না, মূলত ডি ফ্যাক্টো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসাবে মিস্টার মাহফুজ এই সরকারকে চালাচ্ছেন। এটা খুব অত্যুক্তি হবে না। এর কারণ হলো বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে মিস্টার মাহফুজ তিনি যখন আসিফ নজরুল সাহেবের পাশে বসেন, তার শিক্ষক, তো সেখানে মনে হয় আসিফ নজরুল এখানে গৌণ, এবং মিস্টার মাহফুজের বসার ভঙ্গি, তার হাত নাড়ানোর ভঙ্গি, মাইক ধরানোর ভঙ্গি, তার কথা বলার মধ্যে ভঙ্গি, এটার সবকিছু দেখে মনে হয় যে সে লিড করছেন। হি ইজ এ লিডার, তার ওই অথরিটি, আত্মবিশ্বাস, হি ইজ এ টাইগার, সিংহ। আর বাকি যারা পাশে বসে আছেন তারা সবাই তার অনুগত। এবং এই সেম অ্যাটিটিউড আরেকজন লোকের মধ্যে দেখা যাচ্ছে, সেটা হলো স্পোর্টসের যিনি আছেন উপদেষ্টা, যে ভদ্রলোক আছেন, তরুণ বন্ধু, তার মধ্যেও ঠিক এরকম মিস্টার মাহফুজের মতো সেম আছেন। তার নামও সম্ভবত আসিফ। তো তিনি যেভাবে হাঁটেন, সেটা গেঞ্জি পরে যান, ট্র্যাক স্যুট পরে যান, তারপরে যেভাবে কথা বলেন, সেখানেও তার একটা অথরিটি আমরা লক্ষ্য করি। এবং এই দুইজনের মধ্যেই মনে হচ্ছে যে পুরো সরকারকে নেতৃত্ব দেওয়ার যে চাবিকাঠি এই দুজনের হাতে আছে, মিস্টার মাহফুজের হাতে এবং মিস্টার আসিফের হাতে। ভদ্রলোকের নাম, আমার নাম ভুল হলে আপনারা মাফ করবেন। এবং অতি সম্প্রতি আবার তাকে সেই এলজিআরডি মিনিস্টার হিসেবে বা উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সারা বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের যত রকম উন্নয়ন কাণ্ড এই মন্ত্রণালয়ের অধীন। এবং এই মন্ত্রণালয়ের অধীনে রয়েছে টিউবওয়েল, জনস্বাস্থ্য, গ্রাম বাংলার রাস্তাঘাট থেকে শুরু করে হাট বাজার থেকে শুরু করে সব কিছু, এবং এদের বাজেট বেশি। তো কাজেই আগামীতে যদি তরুণরা কোনো রাজনৈতিক দল গঠন করে, তাহলে তাদেরকে কাজ দেওয়া, তাদেরকে এস্টাবলিশ করা, এবং তাদের মাধ্যমে স্থানীয় যে কন্ট্রাক্টর শ্রেণী রয়েছেন, স্থানীয় মাস্তান রয়েছেন, চাঁদাবাজ রয়েছেন, তাদেরকে খুশি করা এবং জনগণকে খুশি করা, এই টোটাল কাজটা যে মন্ত্রণালয় করে, এলজিআরডি মিনিস্ট্রি, সেটার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এবং সেই দায়িত্ব দেওয়ার আগে থেকে আমি বলছি যে তার যে পার্সোনালিটি, তিনি যখন সেই যুব ক্রীড়া উপদেষ্টার রূপে বসলেন, তার সঙ্গে সবাই দেখা করতে আসলো। তো তিনি একেবারে পায়ের উপর পা তুলে বসে, ঠিক অনেকটা বেগম খালেদা জিয়ার চাইতেও একটা রাজস্বিক ভঙ্গি নিয়ে তিনি বসে রইলেন, এবং সবাই তাকে হ্যান্ডশেক করবে এই সাহসও সবাই পেল না। তিনি সালাম ওইভাবে নিলেন, সবাই তাকে খুব বিনয়ের সঙ্গে দাঁড়ালেন, সালাম দিলেন। এর মধ্যে বড় বড় ফুটবলার থেকে শুরু করে আর অনেক নামকরা ব্যক্তিত্ব স্পোর্টস অঙ্গনের ছিলেন, যারা সর্বজন শ্রদ্ধেয়, তারা সেখানে যাকে বলা হয় তার পাশে বসারও সুযোগ পেলেন না। সামনে সামনে তিনি চেয়ারে বসে, বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হচ্ছিল হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার। তিনি অথবা মাহফুজ, এই দুজনের যে কোনো একজনই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন, এবং জানা তেন প্রধানমন্ত্রী নন। তাদের ব্যক্তিত্ব হবে অনেকটা যাকে বলা হয় বেগম খালেদা জিয়ার মতো, একটা রাজস্বিকতা থাকবে তাদের মধ্যে, এরকম ভাবসাব ফুটে উঠেছে। এবং রিসেন্টলি একটা স্পোর্টস অনুষ্ঠানে দেখলাম যে বাংলাদেশ এবং মালদ্বীপ বা মালয়েশিয়ার কোন একটা খেলা হচ্ছিল। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি নবনির্বাচিত সভাপতি মিস্টার তাবিথ আওয়াল, তো তাবিথ আওয়াল মিস্টার আব্দুল আওয়াল মিন্টুর সন্তান। এদের জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে, পড়াশোনা করেছেন আমেরিকাতে, এবং যেন তেন পড়াশোনা নয়, খুবই ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তো যদি সামাজিক অবস্থান ধরেন, তাহলে তাবিথ আওয়ালের সামাজিক অবস্থান যদি 133 তলা বিল্ডিং এর উপরে হয়, তাহলে এই যিনি স্পোর্টস উপদেষ্টা হিসেবে যিনি আছেন মিস্টার আসিফ,
তার সামাজিক অবস্থানটা এখনো বস্তির সাথে খারাপ অবস্থাতে। যদি এডুকেশন ধরেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন আর তাবিত আউয়াল যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাদের র্যাঙ্কিং আকাশ এবং পাতালের মধ্যে। তো শিক্ষা গেল, পরিবার বলো। যদি পিতৃ পরিচয় ধরেন আব্দুল আল মিন্টুর, এরপরে যদি নির্বাচন বিএনপির জামানাতে হতো তাহলে তাবিত আউয়াল একেবারে চোখ বুজে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হতেন, এবং মেয়র হলে তিনি একজন যাকে বলা হয় পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন মেয়র হতে পারতেন, সেই যে 2014 সনে। এই হলো তাবিত আউয়ালের গ্রেড। অন্যদিকে যদি বিএনপিকে ভবিষ্যতে ক্ষমতায় ধরেন, তারপরে শেষে তারেক রহমান সাহেবকে যদি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে কেউ কল্পনা করেন, তো সেক্ষেত্রে বিএনপির সবচেয়ে প্রভাবশালী তারেক রহমানের কাছে এই মুহূর্তে যে কজন ঘনিষ্ঠজন আছেন তার মধ্যে ওয়ান অফ দ্য টপ 3, 1, 2, 3, সেই 1, 2, 3-এর মধ্যে তাবিত আউয়াল অন্যতম। তো সেই তাবিত আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে এই আসিফ মাহমুদের পাশে তিনি বসেছিলেন এই অনুষ্ঠান দেখার জন্য। তো সেখানেও দেখা গিয়েছে যে তিনি তাবিত আউয়ালের দিকে তাকে পাত্তা দেওয়ারও প্রয়োজন মনে করেনি, বরং তিনি তার ব্যক্তিত্ব নিয়ে যেভাবে বসেছিলেন তাতে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া যেভাবে বসে আছেন, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বসে আছেন, কিংবা বঙ্গবন্ধু যেভাবে বসে আছেন, তার পাশে যদি একজন সাধারণ মানুষ যেভাবে বসে থাকেন ঠিক ওইরকমই তাবিত আউয়ালকে মনে হচ্ছিল। সো এটা হলো নতুন এবং পুরনোর মধ্যে, যেটা উনি বলেছেন যে যুদ্ধটা অনিবার্য নতুন এবং পুরনোর মধ্যে, মানে পুরনো যে রাজনৈতিক যে ধ্যান এবং ধারণা, সেই ধ্যান ধারণার ক্ষেত্রে সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সেখানকার সেই প্রধান ব্যক্তি অর্থাৎ এই দুজন ভদ্রলোক আগামী দিনে এই যে বিপ্লবের অধিকর্তা রূপে, বিপ্লবের ক্রিয়েটার হিসেবে, বিপ্লবের ফাউন্ডার হিসেবে, বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে তারা যে চিন্তা চেতনা করছেন সেটা হলো আগামী দিনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের। তো ওইভাবে তাদের